বন্ধুরা, তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমাদের পাইপ দিয়ে মধু বের হয়ে আসবে। বন্ধুরা, তাই গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মুরমির হাসির শব্দ চার দেয়ালের ভেতর এক অদ্ভুত ভারী পরিবেশ তৈরি করল। নিজের প্রতি নিজের উপহাস এরূপ বিদ্রুপাত্মক হাসি আর সহ্য হল না তার শাশুড়ির। দ্রুত সিঁড়ি বেয়ে উঠে এলেন তিনি। নিজেকে আর সামলাতে না পেরে ঠাস করে এক চড় বসালেন মুরমির গালে। চেঁচিয়ে উঠলেন, অনেক হয়েছে তোমার নাটক। নিজের দিকে একবার তাকিয়েছ? রূপ বলতে কিছু আছে? না রূপ আছে, না ছিলে বাবার আদরের দুলালি। আমরা তো চেহারা না দেখেই এনেছি। তোমার বাবা সব জানতেন, সেটা আমরা জানিয়েছি। কিছুই গোপন ছিল না, সব জেনে বুঝেই তোমাদের পরিবার তোমাকে দিয়েছে। এখন নাটক বন্ধ করো, সব ব্যাপারে নাক গলাতে নেই। শাশুড়ির কথাগুলো পরিবেশটাকে আরও নীরব করে তুলল। গর্মির হাসি আপনা আপনি থেমে গেল। থামল বলা ভুল, হাসিটা যেন নিঃশব্দে নিজেকেই গিলে ফেলল। শব্দ ফুরিয়ে এলো, কিন্তু ভেতরের আর্তনাদ থেকে গেল। ঠিকই তো বলেছেন। আমি কেন বারবার ভুলে যাই? দোষটা উনাদের নয়, দোষটা আমার ভাগ্যের, দোষটা আমার নিয়তির, দোষটা মেয়ে হওয়া। এই সমাজে মেয়ে মানেই সাদা চামড়া আর বাবার টাকা। না থাকলে কোনো মূল্য নেই। ঘৃণায় শরীর কেঁপে উঠল। এখনও আমরা এই অসুস্থ সমাজে বাস করি, যেখানে বিয়ের নামে পুতুলের মতো সাজিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাপা হয়, খুঁত খোঁজা হয়। ডাইনিং রুমে তখন কেউ নড়ছে না। স্বর্ণা আগুন চোখে তাকিয়ে আছে, ঘৃণায় ভরা দৃষ্টি। শাশুড়ির মুখ শক্ত, ঠোঁটের কোণে বিরক্তির ভাঁজ। আর নিজেকে সামলাতে পারলাম না। চিৎকার করে বলে উঠলাম, কি পেয়েছেন আপনারা আমাকে? আমি কি খেলনা? চাবি ঘোরাবেন, চলব? বন্ধ করবেন, থেমে যাব? আপনিও তো একজন মেয়ে। আমার রূপ নিয়ে কথা বলেন কিভাবে? চেহারা না দেখে আনলে, দেখতে গিয়ে আমাকে গরুর মতো পরখ করলেন কেন? বউ থাকতে আমাকে আনার মানে কি? সন্তান না থাকলে ভাবতাম শুধু সন্তান জন্মানোর যন্ত্র এনেছেন। সেটাও তো না। গলা সামান্য কেঁপে উঠল। আপনি কি মেনে নিতেন আপনার সঙ্গে এমন হলে? বিয়ে করে সৎ মেয়েসহ ঘরে ঢোকা, বাসর রাতে অপমান, সৎ মেয়েকে নিয়ে একই বিছানায় থাকা, আর প্রথম রাতেই স্বামীর বিদ্রূপ। কায়সার এক মুহূর্ত ঘর্মির দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল, যেন এসব তার কাছে অর্থহীন। কেউ পাল্টা উত্তর দিল না। কেউ একবারও জিজ্ঞেস করল না, তুমি কি চাও? পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়ে গেল। মানুষ কমতে লাগল। মুরমি হাঁটু গেড়ে বসে রইল, চোখে জল, কিন্তু নিঃশব্দে বসে আছে। বুকের ভেতর জমে থাকা চাপটা হঠাৎ শূন্য হয়ে গেল। ভয়ঙ্কর এক নীরবতা। এই বাড়িতে আজ সে নিজের অবস্থান বুঝে নিয়েছে। এখানে কেউ কারো না। শূন্য দৃষ্টিতে মেইন দরজার দিকে তাকালো গর্মি। বড় আপু আর দুলাভাই দাঁড়িয়ে, হাতে নানা সামগ্রী। প্রথমবার কুটুমবাড়িতে আসা, আনতেই হয়। লোক দেখানোর দায়িত্ব বলে কথা। আচ্ছা, তারা অবাক কেন? সব তো জানা ছিল। জেনে শুনেই তো পাঠানো হয়েছে। ঠোঁট কেঁপে উঠল ধর্মীর। ধীরে উঠে দাঁড়িয়ে কারো দিকে না তাকিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিলেন আরেকজন। বাড়ির বড় কর্তা, এমদাদ দেওয়ান, কায়সারের বাবা। দীর্ঘশ্বাস ফেলে ফিরতে গিয়ে দরজায় বুমার বড় বোনকে দেখে অপ্রস্তুত হয়ে পড়লেন। লজ্জিত ভঙ্গিতে এগিয়ে এলেন, বসালেন। আতিথেয়তায় কোনো ত্রুটি রাখলেন না। ভেতরে ভেতরে উৎকণ্ঠা পাচ্ছে বৌমা না কিছু করে। শেষমেশ এমদাদ হক বুয়াকে ডেকে পাঠালেন। তাদের বুমার ঘরে নিয়ে যেতে বললেন। গর্মির সামনে মাথা নিচু করে বসে আছে সাগরিকা। মুরমি একবার বোন আর দুলাভাইয়ের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, মাথা নিচু করার কিছু হয়নি। দায়িত্ব ছিল, পালন করেছ। দায়িত্ব শেষ, বেখন যাও। আর দ্বিতীয়বার এসো না। সাগরিকা কিছু বলতে চাইলে গর্মিলা থামিয়ে দিল। আমাকে একটু একা থাকতে দাও। ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে সাগরিকা বেরিয়ে গেল। সোহাগ উঠে দাঁড়িয়ে ঘর্মিলার মাথায় হাত রাখল। আমি কিছুই জানতাম না। পরিস্থিতিতে তোমাকে রক্ষা করতে পারিনি। কিন্তু মনে রেখো, তুমি একা না। তোমার মাথার উপর একজন ভাইয়া আছে। মুরমির চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তবে কিছু বলল না। নীরবে শুনল, প্রত্যুত্তরে কোনো জবাব দিল না। মেয়েদের জীবন নাকি সহজ কচু পাতার মতো।
তাদের জন্মই নাকি হয়েছে করতে মাথা নত। শুনতে পাওয়া যায় তাদের জীবনের অধ্যায়গুলো সম্পূর্ণ সূক্ষ্ম। জীবনটাই কাটায় তারা করে অভিনয়। আসলেই কি তাই? তাদের জীবন সম্পর্কে আমরা কজন জানতে চাই? মেয়েদের সম্পর্কে আজ না হয় আমি বলি। আমরা কত অভিনয় করে সমাজে চলি। উচ্চস্বরে হাসতে মানা বলেন গুরুজন। মনের কষ্টে কাঁদতে হলেও মানতে হয় নিয়ম। তাই তারা হাসি আটকায়, কাঁদে নীরবে। সেই কান্নাতে কষ্ট কি তাদের দূর হয় সহজে? জন্ম হয় বাবার ঘরে, বড় হয় কত আদরে। হঠাৎ শুনতে পায় এটা তাদের আসল ঘর নয়। কষ্ট হলেও যেতে হবে মা বাবাকে ছেড়ে। কাঁদতে কাঁদতে যেতে হবে উইয়ের সুর ঘরে। নিজের বলতে নেইকো ভাই তাদের কোনো বাড়ি। ভাগ্য তাদের সহায় নয় কারণ তারা নারী। ফারজানা সিদ্দিকী। মা বাবার কি একটু কষ্ট হলো না আমাকে এরকম পরিস্থিতিতে ফেলতে? মা বাবারা বুঝি এমন হয় মনে ভাবছিল মুরমি। মাম্মা। মিমির কণ্ঠে চমকে উঠল সে। মেয়েটা সামনে এসে হাত ধরে টানছে। পারলাম না, মুখ ফিরিয়ে নিতে বসে পড়লাম। কখন বসে পড়লাম বুঝতেই পারিনি। নরম হাত দুটো চোখের জল মুছে দিচ্ছে। আঙুল তুলে বলছে, গুড গার্লরা কাঁদে না, আর কাঁদলে ভূত আনব। হাসি আর কান্না একসাথে এসে পড়ল। জড়িয়ে ধরলাম ওকে। এত নিঃসঙ্গতার ভেতর এক অপ্রত্যাশিত সঙ্গী। জড়িয়ে ধরে নিজের সম্পূর্ণ উদাসীনতা মুছে ফেলার চেষ্টা। কিন্তু এভাবে বসে থাকার সময় নেই। জানতে হবে আমি কেন এখানে, বু থাকতে কেন আমি, কি উদ্দেশ্য? এই চোরাবালির সংসারে দম বন্ধ হয়ে আসছে। কোনোভাবেই এখানে আবেগের বশে নিজের অস্তিত্ব বিলিয়ে দেয়া যাবে না। তখনই পেছন থেকে কায়সারের কণ্ঠ ভেসে উঠল। সৎ মেয়ে বলে মুখে ফেনা তুলা কচি সৎ মায়ের একই রূপ। কায়সারের বিদ্রূপে বিশেষ পাত্তা দিল না মুরমি। মিমিকে সামনে এনে বলল, যাও, মাম্মার কাজ আছে। মেয়েটি শান্তভাবে চলে গেল। মিমি ঘুরে তাকালো সেই দিকে, চোখে এবার প্রখরতা। আমি ভেঙে পড়তে পারি, মানিয়ে নিতে পারি, তবে আমি আমার সেই জেদ বাচ্চার উপর ফেলব না। এখানে ও সম্পূর্ণ নির্দোষ। দোষ যদি থেকে থাকে তাহলে সেটি আপনার। বরং ওর ভাগ্য খারাপ আপনার মতো বাবা পেয়েছে। বাইরে বৈরী হাওয়া আরও জোরে বইতে লাগল। এই হাওয়াতে আমি এক নীরব যুদ্ধে নামালাম। টিকে থাকার লড়াই। আমাকে অবলা ভাববেন না। আমি পরে গিয়ে আবার নিজে থেকে উঠতে জানি। ইট মারলে পাটকেল অবশ্যই খাবেন। ইমোশন নিয়ে খেলতে আসবেন তাতলে একদম গুড়িয়ে দিব। কায়সারের মুখে ফুটে উঠল বাঁকা হাসি। সামনে এসে সামান্য নিচু হয়ে বিদ্রুপাত্মক কণ্ঠে বলল, আমি কায়সার দেওয়ান। তোমারই তো পতির অমঙ্গল করা কিন্তু ভালো ম্যানার্স না। আল্লাহ পাপ দিবে। উনার এমন কথায় গাছ বলে উঠল। একবার শান্ত দৃষ্টিতে তাকিয়ে বাইরে চলে যাচ্ছিলাম। কায়সার পিছন থেকে চেঁচিয়ে বলল, শুনো কচি বু, চোখের দেখা সব সত্যি নয়। শস্যের ভিতরেও কিন্তু ভূত থাকে। মুরমিলার পায়ের গতি হঠাৎ থমকে গেল।